শিক্ষকতা দারুণ একটা পেশা, তাই না? দেশের লাখো তরুণের স্বপ্ন থাকে এই পেশায় আসার। কিন্তু এই যে এনটিআরসিএ, বিসিএস, গণবিজ্ঞপ্তি বা নিবন্ধনের মতো বিষয়গুলো, এগুলোর নিয়মকানুন অনেক সময় বেশ গোলমেলে মনে হয়। আচ্ছা, আজকের এই বিশ্লেষণে আমরা এই পুরো নিয়োগ ব্যবস্থাটা একদম সহজ ভাষায় ভেঙে বুঝব। কোনো কঠিন শব্দ বা জটিল পরিভাষা নয়, একদম সোজা বাংলায় পুরো সিস্টেমটা পরিষ্কার করে ফেলার চেষ্টা করব আজ। চলুন শুরু করা যাক। আজ আমরা যে বিষয়গুলো কভার করব তা হল প্রথমত নিবন্ধন আর গণবিজ্ঞপ্তির পার্থক্য, এরপর যোগ্যতা ও বিষয়, বেতন গ্রেড ও বিএডের প্রভাব, নিয়োগ প্রক্রিয়া ও মেধাতালিকা, সরকারি আর বেসরকারি সুবিধার তুলনা এবং সবশেষে মে 2026 পর্যন্ত এই পুরো প্রক্রিয়ার একদম লেটেস্ট আপডেট। তো প্রথমেই আসা যাক প্রথম পয়েন্টে, নিবন্ধন বনাম গণবিজ্ঞপ্তি। এই পুরো সিস্টেমটা বুঝতে হলে শুরুতেই একদম গোড়ার একটা পার্থক্য বুঝতে হবে। দেখুন, নিবন্ধন আর গণবিজ্ঞপ্তি কিন্তু এক জিনিস নয়। একদম সহজ উদাহরণ দিয়ে বলি, ধরুন নিবন্ধন হলো আপনার ড্রাইভিং লাইসেন্স পাওয়া। আপনি একটা পরীক্ষা দিলেন, পাশ করলেন, মানে আপনি গাড়ি চালানোর যোগ্য। কিন্তু লাইসেন্স পেলেই তো আর আপনার হাতে গাড়ি চলে আসছে না, তাই না? ওই গাড়িটা পাওয়ার প্রক্রিয়াই হলো গণবিজ্ঞপ্তি। অর্থাৎ নিবন্ধন শুধু একটা সনদ দেয়, আর গণবিজ্ঞপ্তি সেই সনদটা ব্যবহার করে নির্দিষ্ট শূন্য পদে আপনাকে চাকরির সুপারিশ করে। এখন এখানেই অনেকের মনে একটা খুব সাধারণ প্রশ্ন উকি দেয়। আপনারা হয়তো ভাবছেন, 18তম বা 19তম নিবন্ধনের মতো এত বড় একটা পরীক্ষা যখন চলছে, তখন একই সময়ে 8ম বা 9ম গণবিজ্ঞপ্তির কাজ কিভাবে চলে? দুটো কি একসাথে সাংঘর্ষিক হয়ে যায় না? আসলে ব্যাপারটা মোটেও সাংঘর্ষিক নয়, কারণ এনটিআরসিএ মূলত দুটো সমান্তরাল বা প্যারালাল ট্র্যাকে কাজ করে। একটু বুঝিয়ে বলি, ধরুন একটা ট্র্যাকে নতুন প্রার্থীদের পরীক্ষা নেওয়া হচ্ছে, যেটা হলো নিবন্ধন। আর ঠিক একই সময় আরেকটা ট্র্যাকে যারা আগে থেকেই সনদ পেয়ে বসে আছেন তাদের চাকরি দেওয়ার কাজ চলছে, যেটা হলো গণবিজ্ঞপ্তি। যেমন ধরুন 8ম গণবিজ্ঞপ্তির কথাই যদি ধরি, এটা শুধুমাত্র তাদের জন্যই যারা আগে থেকেই শিক্ষক এবং প্রতিষ্ঠান প্রধান হতে চান। এর সাথে কিন্তু নতুন 18তম নিবন্ধনের প্রার্থীদের দূরদূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। বুঝতেই পারছেন, দুটো প্রক্রিয়া একদম স্বাধীনভাবে একই সাথে চলতে পারে। এবার চলুন আমাদের দ্বিতীয় টপিকে যাই, শিক্ষাগত যোগ্যতা এবং বিষয়। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। স্কুল আর কলেজে শিক্ষক হওয়ার যোগ্যতার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত। স্কুলে শিক্ষক হতে চাইলে সাধারণ ডিগ্রি বা পাস কোর্স থাকলেও চলবে, কিন্তু কলেজে সেখানে প্রভাষক হতে চাইলে স্নাতক সম্মান বা মাস্টার্স ডিগ্রি থাকাটা একদম যাকে বলে বাধ্যতামূলক। শুধু তাই নয়, জিপিএর ক্ষেত্রেও কলেজের নিয়ম বেশ কড়া। শিক্ষাজীবনে ন্যূনতম 2.50 জিপিএ বা দ্বিতীয় শ্রেণী না থাকলে কলেজে আবেদনই করা যাবে না। তবে সাধারণ বিষয়ের বাইরে কারিগরি বা বিশেষায়িত ফিল্ডগুলোতে নিয়মটা আবার একটু অন্যরকম। যেমন ধরুন কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং বা কৃষি, এগুলোতে 4 বছর মেয়াদে বিএসসি ডিগ্রি থাকলে সেটাকে সরাসরি মাস্টার্সের সমান ধরা হয়। মানে 4 বছরের বিএসসি করেই সরাসরি কলেজে শিক্ষকতার দরজা খুলে যাচ্ছে। এমনকি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দিয়ে পদার্থবিজ্ঞানেরও শিক্ষক হওয়া যায়। কিন্তু ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে ব্যাপারটা আবার এমন নয়। সেখানে শুধু বিবিএ থাকলে হবে না, অবশ্যই এমবিএ বা এমকম ডিগ্রি থাকতেই হবে। কারিগরি ব্যাকগ্রাউন্ডের, বিশেষ করে ডিপ্লোমা হোল্ডারদের জন্য একটা জরুরি ইনফরমেশন দিই। শুধু ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্সের ডিগ্রি দিয়ে কিন্তু সরাসরি এনটিআরসি এর মাধ্যমে কলেজের প্রভাষক পদে আবেদন করা যায় না। নো ওয়ে। কলেজে পড়ানোর স্বপ্ন থাকলে অবশ্যই আগে বিএসসি কমপ্লিট করে মানোন্নয়ন করতে হবে, তারপরই প্রভাষক হওয়ার সুযোগ তৈরি হবে। সাধারণ স্কুল কলেজের বাইরে এনটিআরসিএ কিন্তু মাদ্রাসা আর ভোকেশনাল বা কারিগরি প্রতিষ্ঠানগুলোতেও নিয়োগ দেয়। তবে এক্ষেত্রে সাধারণ যোগ্যতার পাশাপাশি বেশ কিছু সুনির্দিষ্ট ধর্মীয় বা ট্রেড সার্টিফিকেটের দরকার হয়। যেমন ধরুন, সহকারী মৌলভী হতে চাইলে আলিম পাশের পাশাপাশি নিবন্ধন থাকতে হবে। আবার ট্রেড ইনস্ট্রাক্টরদের ক্ষেত্রে এসএসসি ভোকেশনালের সাথে নির্দিষ্ট বিষয়ে দক্ষতার সনদ থাকা একদম মাস্ট। চলুন এবার 3 নম্বর সেকশনে যাই। এখানে আমরা কথা বলবো বেতন গ্রেড এবং বিএড ডিগ্রির আর্থিক প্রভাব নিয়ে। এই সংখ্যাটা খেয়াল করুন, 3.5 থেকে 4,000 টাকা। ভাবছেন এটা কি? স্কুল পর্যায়ের একজন সহকারী শিক্ষকের যদি বিএড অর্থাৎ ব্যাচেলর অফ এডুকেশন ডিগ্রি না থাকে, তাহলে প্রতি মাসে তার বেতন ঠিক এই পরিমাণ কমে যায়। কারণ বিএড না থাকলে তারা 10ম গ্রেডের বদলে 11তম গ্রেডে বেতন পান। প্রতি মাসে হয়তো সামান্য মনে হচ্ছে, কিন্তু পুরো কর্মজীবনের হিসাব টানলে এই গ্যাপটার কারণে কয়েক লক্ষ টাকার একটা বিশাল ক্ষতি হয়ে যায়। এই চার্টটা দেখলে পুরো বেতনের কাঠামোটা একদম পরিষ্কার হয়ে যাবে। বেসরকারি প্রতিষ্ঠানে কলেজ প্রভাষকরা সরাসরি 9ম গ্রেডে, অর্থাৎ 22,000 টাকা মূল বেতনে ক্যারিয়ার শুরু করেন।
স্কুলে বিএড করা থাকলে 10ম গ্রেডে 16,000 টাকা আর বিএড না থাকলে 11তম গ্রেডে 12,500 টাকা মূল বেতনে চাকরি শুরু করতে হয়। আর কেউ যদি সরাসরি অধ্যক্ষ হিসাবে নিয়োগ পান তাহলে তিনি সোজা 6ষ্ঠ গ্রেডে চলে যাবেন। আচ্ছা, তো যোগ্যতার কথা হলো, বেতনের কথাও হলো। এবার আসা যাক 4 নম্বর পয়েন্টে, নিয়োগ প্রক্রিয়া আর মেধা তালিকা। এত সব পেরিয়ে একটা নির্দিষ্ট চাকরি আসলে কিভাবে বরাদ্দ হয়? পুরো নিয়োগ প্রক্রিয়াটা আসলে চলে দারুণ একটা সফটওয়্যার বেসড সেন্ট্রাল সিস্টেমের মাধ্যমে। প্রথমে সারা দেশ থেকে কোথায় কয়টা সিট ফাঁকা সেটা কালেক্ট করা হয়। তারপর এনটিআরসিএ বিজ্ঞপ্তি দেয়। এরপর প্রার্থীরা তাদের পছন্দের প্রতিষ্ঠানের একটা চয়েস লিস্ট জমা দেন। আর ঠিক এরপরই কাজ শুরু হয় সফটওয়্যারের। এই সফটওয়্যার তখন প্রার্থীর সম্মিলিত মেধা তালিকার স্কোরের সাথে ওই চয়েস লিস্ট মিলিয়ে একেবারে নির্ভুলভাবে শূন্যপদ বরাদ্দ করে দেয়। এই মেধা তালিকার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক আছে। অনেকেই হয়তো ভাবেন গণবিজ্ঞপ্তি মানে শুধু লেটেস্ট ব্যাচের প্রার্থীদের জায়গা। একদমই তা নয়। একটা সাধারণ গণবিজ্ঞপ্তিতে কিন্তু প্রথম ব্যাচ থেকে শুরু করে একেবারে লেটেস্ট ব্যাচ সবাই একই শূন্যপদের জন্য ফাইট করে। বয়সের বাধা না থাকলে পুরানো ব্যাচের কারো মেধা স্কোর যদি নতুন কারোর চেয়ে বেশি হয় তবে চাকরিটা তিনিই পাবেন। এটা পুরোপুরি মেধাভিত্তিক একটা উন্মুক্ত প্রতিযোগিতা। সাধারণ শিক্ষকদের কথা তো জানলাম, কিন্তু প্রতিষ্ঠান প্রধানদের ক্ষেত্রে কি হয়? আগে কিন্তু প্রধান শিক্ষক বা অধ্যক্ষ নিয়োগ দিত স্থানীয় ম্যানেজিং কমিটি। বুঝতে পারছেন, সেখানে নানা রকম অনিয়ম বা প্রভাব খাটানোর একটা সুযোগ থেকেই যেত। কিন্তু একটা যুগান্তকারী পরিবর্তন আসে 8ম গণবিজ্ঞপ্তির মাধ্যমে। প্রধান নিয়োগের পুরো ক্ষমতাটা এখন এনটিআরসির হাতে। সফটওয়্যারের মাধ্যমে সম্পূর্ণ মেধা আর অভিজ্ঞতার ভিত্তিতে এই নিয়োগ হচ্ছে এখন, যা পুরো প্রক্রিয়াটাকে করেছে দারুণভাবে স্বচ্ছ। এবার আমরা 5 নম্বর সেকশনে পৌঁছালাম, যেখানে আমরা দীর্ঘমেয়াদী কেরিয়ারের কথা ভেবে সরকারি আর বেসরকারি সুবিধার একটা তুলনামূলক আলোচনা করব। শিক্ষকতায় কেরিয়ার গড়ার মূলত 3টি প্রধান রাস্তা আছে। বিসিএস শিক্ষা ক্যাডার হচ্ছে সবচেয়ে কঠিন, তবে এর মাধ্যমে সরাসরি সরকারি কলেজে 9ম গ্রেডে ঢোকা যায়। এরপর আছে পিএসসি নন ক্যাডার, যেটা দিয়ে সরকারি স্কুলে 10ম গ্রেডে যাওয়া যায়। আর এনটিআরসিএ হলো দেশে লাখ লাখ বেসরকারি বা এমপিওভুক্ত স্কুলে যাওয়ার সবচেয়ে বড় দরজা। এখানে প্রতিযোগিতা অনেক বেশি হলেও দেশের সবচেয়ে বেশি সংখ্যক শূন্যপদ থাকায় এই পথে পেশায় ঢোকার সুযোগ সবচেয়ে বেশি থাকে। তবে আসল ধাক্কাটা লাগে ক্যারিয়ারের একেবারে শেষে গিয়ে। এই যে বিশাল একটা পার্থক্য দেখছেন, এটা হলো অবসরের পরের আর্থিক সুবিধার ফারাক। বিসিএস বা পিএসসির সরকারি শিক্ষকরা আজীবন বেসিকের 50% হারে পেনশন পান, গ্র্যাচুইটি পান, এমনকি মৃত্যুর পর ফ্যামিলি পেনশনও পান। কিন্তু 2005 সালের পর এনটিআরসিএ দিয়ে যারা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক হয়েছেন, তাদের কোনো পেনশন নেই। প্রতি মাসে তাদের বেতন থেকে যে 10% সিপিএফ ফান্ডে কাটা হয়, অবসরের পর তারা শুধু ওই জমানো টাকাটাই এককালীন পান, সাথে কিছু সীমিত গ্র্যাচুইটি। দীর্ঘমেয়াদী আর্থিক সুরক্ষার ক্ষেত্রে এটা কিন্তু একটা বিশাল বৈষম্য। আচ্ছা, তো এত সব নিয়ম কানুনের পর বর্তমানে আসলে কি অবস্থা দাঁড়াচ্ছে? চলুন আমাদের শেষ সেকশন মে 2026-এর একদম লেটেস্ট আপডেটে চোখ বুলিয়ে নিই। এই মুহূর্তে মানে মে 2026 পর্যন্ত বেশ কিছু প্রক্রিয়া একেবারে সমান তালে চলছে। একদিকে 18তম নিবন্ধনের ভাইভা চলছে, আবার ঠিক একই সাথে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের জন্য 8ম গণবিজ্ঞপ্তির ভাইভাও কন্টিনিউ হচ্ছে। এর পাশাপাশি 19তম নিবন্ধনের নতুন বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি আসছে বলে আশা করা যাচ্ছে। আর যারা সাধারণ শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের জন্য সেই কাঙ্ক্ষিত বিশাল 9ম গণবিজ্ঞপ্তিটি আগস্ট-সেপ্টেম্বরের দিকে শূন্যপদ সংগ্রহের মাধ্যমে শুরু হতে পারে। তো বলা যায় পুরো সিস্টেমটা এখন পুরোদমে অ্যাক্টিভ। এতক্ষণ ধরে আমরা জটিল টাইমলাইন, যোগ্যতার খুঁটিনাটি থেকে শুরু করে অবসরের সময়কার বিশাল আর্থিক বৈষম্য সবটাই দেখলাম। এই সবগুলো বিষয় মাথায় রেখে সব শেষে আপনার মনে একটা প্রশ্ন আসতেই পারে, দীর্ঘমেয়াদী আর্থিক শান্তি আর স্বপ্নের পেশা, এই দুটোর সেরা ব্যালেন্স পাওয়ার জন্য আসলে কোন রাস্তাটা বেছে নেওয়া উচিত? আশা করি আজকের এই বিশ্লেষণ আপনাকে সেই সঠিক এবং দূরদর্শী সিদ্ধান্ত নিতে অনেকটাই সাহায্য করবে।